নওগাঁ জেলার ঐতিহাসিক আলতাদিঘির কথা হয়তো বা অনেকেরই জানা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো আজকে আমরা নওগাঁ জেলার ধামরহাট গ্রামে আলতাদিঘির পিকনিক স্পটে পিকনিক করতে যাচ্ছি। আমাদের পিকনিকের মেম্বাররা আগেই সব চলে গিয়েছে, তো আমরা বাইকে করে যাচ্ছি বনের রাস্তা ধরে। এই যে বনটি দেখতে পাচ্ছেন, এটার নাম শালবন, আর এটার আয়তন হচ্ছে 264 হেক্টর। তো এই তো আমরা পিকনিক স্পটে এসে গিয়েছি। তো এখানে কিন্তু আমাদের পিকনিকের মেম্বাররা সব চলে এসেছে এবং আগে থেকে তারা কিন্তু রান্নাবান্নার কাজে লেগে পড়েছে। তো এই তো দেখুন, এখানে কিন্তু রান্নাবান্না চলছে। তো এখনো যেহেতু রান্না হয়নি, এখনো অনেকটাই কাজ বাকি আছে। তো এই ফাঁকে কিন্তু আমরা আলতাদিঘি চত্বরটা ঘুরে আসব। তো এই তো দেখতে পাচ্ছেন, এটাই সে ঐতিহাসিক আলতা দিঘি। এটা দেখার জন্য আমরা মূলত জয়পুরহাট থেকে এসেছি। তো এই দিঘিটা কিন্তু আকারে অনেক বড়। জয়পুরহাট থেকে আলতা দিঘির দূরত্ব প্রায় 22 কিলোমিটার। বাইকে করে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টার মতো। আর এই যে দিঘিটি দেখতে পাচ্ছেন, এটা আয়তনে 43 একর, দৈর্ঘ্যে এটি 1100 মিটার এবং প্রস্থে 500 মিটার। কথিত আছে বটু নামের রাজার আমলে এক সময় এখানে অনেক পানির আকাল দেখা দিয়েছিল, মাঠঘাট সব ফেটে চৌচুর হয়ে গিয়েছিল। এটা নিয়ে রাজা এবং রানী চিন্তিত ছিলেন। একদিন রানী স্বপ্নে দেখলেন যে রানী যত দূর পর্যন্ত হেঁটে যাবেন এবং যতক্ষণ না হাঁটতে হাঁটতে রানীর পা ফেটে রক্ত বের না হয় সে পর্যন্ত রানী হাঁটতে থাকবেন, এবং যেখানে রানীর পা ফেটে রক্ত বের হবে সে পর্যন্ত একটি দিঘি খনন করে দিতে হবে রাজাকে। এরপর রানী হাঁটতে লাগলেন আর সাথে ছিলেন অনেক পেয়াদারা। তো রানী অনেক দূর পর্যন্ত হেঁটেই যাচ্ছেন, কিন্তু তার পা ফেটে রক্ত বের হচ্ছে না। এটা দেখে পেয়াদা ভাবলেন যে এত দূর পর্যন্ত তো রাজা দিঘি খনন করতে পারবেন না, এখানে রানীকে থামাতে হবে। তো সেখানে এক পেয়াদা তার পায়ে আলতা ঢেলে দিলেন আর সেখানেই রানী থেমে গেলেন। তখন এখানে আলতা দিঘি তৈরি করা হয়েছে। তো যাই হোক, দিঘিটি দেখার পরে আমরা এখন চলে এসেছি আলতা দিঘির ওয়াচ টাওয়ারে। তো এটার উপর থেকে দেখতে কিন্তু এই ভিউটা অনেক সুন্দর লাগে। তো আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে ওয়াচ টাওয়ারের উপরে। এখন এটার কাজ কিন্তু চলছে, এখনো পরিপূর্ণভাবে এটা নির্মাণ করা হয়নি। তো যাই হোক, আমি উপরে চলে এসেছি আর উপর থেকে এখানে দেখুন ভিউটা কত সুন্দর লাগছে। চারিদিকে শুধু বন আর বন, যেখানেই চোখ যায় সেখানেই শুধু সবুজের অরণ্য, খুব সুন্দর লাগছে দেখতে। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে কিন্তু দিঘিটিও দেখা যায়। দেখতে পাচ্ছেন যে এখানে সুবিশাল দিঘিটি কিন্তু দেখা যাচ্ছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। উঁচু পর্বত শৃঙ্গ থেকে নিচের ভিউ দেখতে যেমন লাগে ঠিক সেরকমই লাগছিল এখান থেকে এই ভিউটা দেখতে। মূলত সে কারণে এই ওয়াচ টাওয়ারটা নির্মাণ করা হয়েছে। এখনও যেহেতু পুরোপুরি এর কাজটা করা হয়নি, তো আমি কিন্তু একদম উপর থেকে এটা ভিডিও করছি না। তো যাই হোক, এটা দেখার পর আমরা চলে এসেছি আমাদের পিকনিক স্পটে। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখানে ছিল সবজি আর হাঁসের মাংস। শীতের সময় হাঁসের মাংস দিয়ে পিকনিক করতে জাস্ট ওয়াও লাগে। সাথে ছিল লেবু আর শসা সালাদ। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা দিঘির পাড়ে একটু ঘুরছিলাম। আর দিঘির পাড়ে এই যে কত সুন্দর একটা রেস্তোরাঁ ছিল, কয়েকটা রেস্তোরাঁ এখানে ছিল। আর এই যে ফুলগুলো দেখছেন এতটাই সুন্দর লাগছিল, এত সুন্দর ফুল আর আমি ক্যামেরা বন্দি করবো না তা কি হয়। তো যাই হোক, এগুলো দেখা শেষে আমরা মুড়ি মাখা খাচ্ছিলাম আর মুড়ি মাখা খেয়ে আমরা বাসায় চলে এসেছি। আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।